পরিষ্কার পরিচ্ছন্ন। আর দেখছো কত বড় বড় দালান কোঠা। হ্যাঁ আরে দেখতেছি সবাই যে কি ফর্সা পোলা মাইয়া বাইরে ভাই কি যে ভালো লাগতাছে। আর তুমি এয়ারপোর্ট থেকে বাড়ার পর থেকে আমার মরণ কাঁদা কিনতে যেতেছো, কি হইছে তোমার? আরে কানবো না, কি করব? বিমানের ড্রাইভার আমাদের সাথে বাটপারি করছে। সে তো একটা বাটপার, বাটপারি করে আমাদের কাছ থেকে ভাড়া বেশি নিছে। কি কইতাছো তুমি? বিমানের ড্রাইভার তোমার লগে বাটপারি করলো কেমনে? আর বিমান ভাড়াই বা বেশি নিল কেমনে? ও জুলেখা, তুমি না কিছুই বুঝো না। এই যে আমরা বিমানে করে যাচ্ছি, বিমানটা কি কোথাও থামতে দেখছো? কোথাও গ্যাস নিতে দেখছো? কোথাও তেল নিতে দেখছো? বিমান চলছে কিসে? বিমান চলছে হাওয়ায়। আর সে আমাদের কাছ থেকে বাটপারি করে তেলের কথা কইয়া গ্যাসের কথা কইয়া 50-60 হাজার টাকা নিচ্ছে। তাহলে কি সে বাটপারি করলো না আমাগুলোকে? ওরে আল্লাহ রে আল্লাহ, এই কিপটা লোক কয় কি? কোনো বিমান চালাইতে গ্যাস তেল এগুলো না লাগলে আরো বেশি কিছু লাগে, ওটা আরো বেশি দাম। আর তাছাড়া এই যে আমরা হানিমুনে যাইছি, যত টাকা খরচ হয়েছে সব তো দিচ্ছে আমরা আব্বাই। তোমার পকেট থেকে তো কোনো টাকা খরচ হয় না, তাহলে তোমার সমস্যাটা কোন জায়গায়? টাকা আবার শ্বশুর দিলে কি হয়েছে? টাকাগুলো তো দিচ্ছি আবার হাত দিয়া। আরে প্লেন ভাড়া বাবদ এতগুলো টাকা দিচ্ছি, আমার পুরো শরীরটা জ্বলে যাইতেছে, আমার খুব কষ্ট হইতেছে। তোমার কত করে কইলাম তোমার আব্বা হানিমুন করার জন্য টাকা দিচ্ছে, চলো আমরা ফ্যান্টাস্টিক কিংডমে যাই। না, তোমার বিদেশেই আসতে হবে। আল্লাহ রে, কতগুলো টাকা খরচ হয়ে গেল। এই টাকাগুলো থাকলে আমি কত কি করতে পারতাম। এই চুপ, একদম চুপ। এই না হানিমুন করতে আইছে আমার আব্বার টাকায়, তোমার টাকায় না। আমি না আইছি, আমি না মজা করবো, ঘুরবো ফিরবো, খামো দামো, যা মন চায় তা করবো। যাও, যে একটা গাড়ি লও, হোটেলে যাইতে হবে, একটা সুন্দর রুম লইতে হবে, আমার রেস্ট করো। গাওয়া সে গাড়ি লো আবার। এমনিতেই প্লেন ভাড়া বাবদ কতগুলি টাকা নষ্ট হয়েছে, এখন আবার গাড়ি নিয়ে হোটেলে যাই, এই বাবদ আরো টাকা খরচ হইব। আমার পক্ষে গাড়ি নেওয়া সম্ভব না। টাকা কি তোমার খরচ হবো? টাকা খরচ হবো তোমার আব্বার। তোমার আব্বা টাকা দিছে তাতে কি? টাকাগুলো তো খরচ হইতেছে আমার পকেট থেকে। আমার পকেট থেকে টাকা এইভাবে অপচয় আমি করতে পারবো না। আমি গাড়ি নিতে পারবো না। আল্লাহ রে, কেন যে এই কিপটার বাসা কিপটারে আমি বিয়া করছিলাম। আচ্ছা ঠিক আছে, তোমার গাড়ি লওয়া লাগবে না, তুমি বাস লও, যাও। বাস তো দূরের কথা, আমি একটা রিক্সাও নিতে পারবো না। এগুলো তুমি কি কইতাছো মনসুর? তাইলে আমরা হোটেলে যাবো কেমনে? কেন হাইটা যাবো? মনসুর, তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে? এই থেকে হোটেল কম করে হলো 10 কিলোমিটার দূরে, এত পথ আমরা হাইটা যাবো কেমনে? দেশে থাকতে মনে হয় উইরা উইরা গেছো, দেশে থাকতে তো এর থেকে বেশি হাঁটছো। আমার বাড়ি থেকে তোমার বাড়ি তো 10 কিলোমিটার বেশি হইব। ঠিকই তো হাইটাইছো ওইখানে। মনসুর, দেশের হিসাব আর বিদেশের হিসাব কি এক? এক তো না। আর তাছাড়া দেখো, এতটা পথ জার্নি করে আসছি না, শরীরের মধ্যে কোনো বল শক্তি নাই, মনসুর হাঁটতে পারবো না। কি কইতেছো? শরীরে কোনো বল শক্তি পাইতেছো না? তাহলে তো আর বেশি করে হাঁটা দরকার, কারণ হাঁটলে শরীরে বল আসবে, শরীরে শক্তি আসবে। জানো না, করো না এটি? যত কিছুই হোক, আমি হাঁটতে পারবো না। তুমি বাস তাহলে গাড়ি লও, যাও। সুলেখা শোনো, তোমার আব্বার টাকায় হানিমুন করতে আসছি না, এখন এইখান থেকে গাড়ি ভাড়া দিতে গিয়ে যদি সব টাকা খরচ করে ফেলাই, তাহলে তোমরা ভালো হোটেলে থাকতে পারো না। সেই জন্য বলতেছি, চলো আমরা হাইটা যাই। একটু কষ্ট হইব, কিন্তু হাইটা গেলে গাড়ি ভাড়ার টাকাটা যে বাইসা যাইব, সেই টাকা দিয়ে আমরা ভালো হোটেলে ভালো রুমে থাকবো। সত্যি সত্যি একটা ভালো হোটেল, একটা ভালো রুম লইবা তো? অবশ্যই ভালো হোটেলে ভালো রুম নিবো, চলো। আর যদি হোটেলে ভালো রুম না লইছো, তাহলে কিন্তু তোমার খবর আছে। আল্লাহ রে আল্লাহ, কোন গিফটের লগে যাইছে, যে কত দূর আমার হাঁটা লাগবে আল্লাহই জানে। আর আমি আছি না, আমি তোমার হাঁটায় নিয়ে যাবো, আসো। করতেছোটা কি তুমি আমার কত? হ্যাঁ, একটা ঘন্টা ধরে আমি লবের মধ্যে বই আছি, তুমি ফোনে প্যাসেলি পারতেছো। যাও না ম্যানেজার লগ কত হোটেল রুম ডালো। কেন ম্যানেজারের সাথে কথা বলে হোটেলে রুম নিতে হবে কেন? আমাদের হানিফ চাচা কি মরে গেছে? ইন্নালিল্লাহ, কি কইতাছো? হানিফ চাচা মরবো কেন? হানিফ চাচা না মালয়েশিয়া থেকে কাজ করে? হ্যাঁ, সে মালয়েশিয়া থেকে কাজ করে এবং এই হোটেলে রুম নিয়ে থাকে। আমরা দুইজন এখন হানিফ চাচার রুমে গিয়ে উঠবো। কি কইতাছো? আমরা দুজন হানিফ চাচার রুমে যা কেন? ও নো জুলেখা, মানে মেয়ে মানুষ বোকা হয় আমি জানতাম, একদম তুমি বেশি বোকা। এত বোকা চিন্তাও করা যায় না। হানিফ চাচার রুমে গিয়ে যদি আমরা উঠি, তাহলে কি আমাদের হোটেল ভাড়া লাগবে না, কতগুলো টাকা পয়সা দেবো, বুঝতেছো? এসব তুমি কি কইতাছো মনসুর? হোটেলের টাকা বাঁচানোর লেগে তুমি আরেকজনের রুমে যা থাকবা? মানে এমন ভাবে আরেকজনের কথা বলতেছো, মনে হইতেছে হানিফ চাচারে তুমি চিনোই না। হানিফ চাচা আমার চাচা, মানে কি তোমার চাচা শ্বশুর, আমাদের আপনজন। আর তারও জ্ঞান থাকলে সমস্যা কোথায়? সমস্যা আছে। আমি হানিমুন আইয়া অন্য কারো রুমে থাকতে পারুম না। আরে সেটা তো আমিও বুঝতেছি, আমার পক্ষে তো কারো রুমে থাকা সম্ভব না। কিন্তু আমরা যদি হানিফ চাচার রুমে না থাকি, সে ভীষণ কষ্ট পাইবো, মনে অনেক আঘাত পাইবো। কষ্ট পেলে পাক, তারপর আমার প্রথম হানিমুনে আমি অন্য কারো রুমে ওইটা হানিমুনটা নষ্ট করতে পারুম না। একদম আমার মনের কথাটা বুঝছো। আমিও এই কথাটা কইতাছি, কিন্তু হানিফ চাচারে কে বুঝাইবো? সে আমারে উল্টা থ্রেট দিচ্ছে। আমারে বলছে, তুই যদি তোর বউ নিয়ে আমার রুমে না উঠোস, তাহলে তোরে আমি মালয়েশিয়ার মেয়ে ধরে বিয়ে করাই দিই। তুমি আসছো হানিমুনে, তোমার জামাইরে যদি আরেকটা মেয়ের লোক বিয়ে করে দেয়, তুমি সহ্য করতে পারবা? সে তো সন্ত্রাসী, যারা নামপাঙ্গের সন্ত্রাসী সে। কি কইতাছো এগুলা? তোমার চাচা তোমার লগে এটা করতে পারবো? আরে হানিফ চাচার মাথা খুবই গরম, এই জন্য অল্প বয়সে তার চুল পেকে গেছে। যদি মাথা গরম হয়ে যায়, সে চাচা ভাতিজা চিনে না, খুন খারাপি করে ফেলায়।
তাছাড়া হানিফ চাচার রুমটা নিরিবিলি, সে তো রুমেই থাকে না। কি কইতাছ, সে রুমে থাকে না? মাঝে মাঝে বাইরে বাইরে ঘুরে বেড়ায়। সেই কথা আগে কইবা না, তাইলে আমার তার রুমে থাকতে কোনো সমস্যা নাই। তুমি তারে ফোন দেখো, আমরা এলাকার লবির মধ্যে খাড়ি ছেড়ে যেতে আঙ্গুল লয়ে যাই। আরে ফোন দিয়া কইও বলাইছি, আমারে বলছে একটু অপেক্ষা করো, লোক পাঠাইছে, সে কাজে ব্যস্ত। ও তুমি বসো না, আইসা পারবো যে কোনো সময়। আচ্ছা। এ মনসুর, এই 2টা ঘন্টা ধরে এনে বসে আছে, তোমার লোক নাকি পাঠাইবো? কই সেই লোক? আরে আইবো। আইবো তো কইতাছ 2 ঘন্টা ধরে। শুনো, 5 মিনিটের মধ্যে যদি তোমার লোক না আইছে, আমার 2 চোখ যেদিকে যাবে আমি কিন্তু যাবো গা। তুই চোখ যেদিকে যাস সেদিকে চলে যাবে। এটা কি বাংলাদেশ পাইছো? এটা বাংলাদেশ না, এটা মালয়েশিয়া। রাস্তা পার হইতে পুলিশের পারমিশন লাগে, পুলিশের পারমিশন ছাড়া রাস্তা পার হইলে ঠ্যাঙ্গানি দেবো, তো ঠ্যাঙ্গা ভেঙে ফেলাইবো। বানাবে অসভ্য কোথাকার। এ মনসুর, ইয়া আই মনসুর, জুলেখা আইর ওয়াইফ, বাংলাদেশ কাম অস্ট্রেলিয়া। আরে মিয়া রাহেন, আমি বাংলাদেশি। ওহ, হানিফ চাচা পাঠাইছে, আসেন আমার সাথে। পিছন খানা নেই। এই কেমন লাগতেছে রুম? আরে কি যে ভালো লাগতেছে, এত সুন্দর রুম। আর বিছানাটা দেখছো তুমি? কি নরম, পর্দাটি দেখছো? এই আমার যে কি ভালো লাগতেছে। আর এসে বাতাস দেখছো? আল্লাহ, পরানটা একদম জুড়ে গেছে গা মনসুর। থ্যাংক ইউ, শেষমেশ তুমি আমার একটা সুন্দর হোটেলে নিয়ে আসছো। এখন আর থ্যাংক ইউ দিয়ে লাভ নাই, তুমি তো আসতেই চাও নাই, জোর করে আনতে হইলো। এখন বুঝতে পারছো আমার হানিফ চাচা যে জানতেন কোনো লোক না। বুঝছি। আর তুমি আমার জামাই, তুমি যদি জোর করে আমার অভিমান না ভাঙো তাহলে কে ভাঙাইবো কও? আচ্ছা শুনো না, সে বাড়িতে আনার সময় খাই আইছি, অনেক ক্ষুধা লাগছে, তুমি যাও না, যাই আমাকে খাও না। খাওন, তার মানে আবার খরচ। ইস, দুনিয়াতে আল্লাহ কেন যে খাওয়ার সিস্টেমটা বানাইলো। মানুষের যদি কিছু খাইতে না হইতো তাহলে প্রত্যেকটা মানুষের কতগুলো টাকা বাঁচে যেত। মনসুর, এই বিদেশের মাটিটাও কি তুমি খাওয়ান কিপটামি করবা? আরে ধুর, কি বলো জুলেখা তুমি? তুমি আমার একমাত্র ওয়াইফ, তোমার সাথে কি খাওয়া নিয়ে কিপটামি করা যায়? আচ্ছা ঠিক আছে, বসো, খাওয়ানোর ব্যবস্থা করতেছি। এই নাও। এসব কি? এ কি? ভাত, ডাল, আলুর ভর্তা। মনসুর, এই ভাত ডাল আলু ভর্তা তোমার লাগেছে ঢুকলো কেমনে? হ্যাঁ, কোন ঢুকলো? দেশের থেকে ঢুকাইছি। আমি জানতাম বিদেশে যাওয়ার সাথে সাথে তুমি খাই খাই শুরু করে দিবা, খিদা লাগছে এইসব কইবা, টাকা খরচ হইব। এই জন্য আমি পাতিল থেকে ভাত, ডাল, আলুর ভর্তা লাগেজের মতো ঢুকাইছি। এখন পেট ভরে খাও, পেটটারে ঠান্ডা করো। বিদেশে খাওয়ানো? আমি পাতিল থেকে ভাত, ডাল, আলুর ভর্তা লাগেজের মতো ঢুকাইছি। এখন পেট ভরে খাও, পেটটারে ঠান্ডা করো। বিদেশে খাওয়ানোর লেগে টাকা খরচ হইব দেখে তুমি দেশ থেকে ভাত ডাল ভর্তা লাগেছে করে লই আইছো? তুমি কি মানুষ না অন্য কিছু? আমি মানুষ না, খুশি রান খাও। অসম্ভব, এটা আমি কালকে বিকেলে রাঁধছিলাম, এটা তো আমি খাম। ওসা গন্ধ কইতাছে, এটা আমি খাইতার পরে এটা ফালো। আরে বাবা, পচা কোথায়, হালকা একটু গন্ধ হইছে, নাকে চাপ দিয়ে খায় ফেলো, পেটটা ভরে দেবো, পেট শান্তি দুনিয়া শান্তি। চুপ করো, এসব পচা খাম যদি আমি নাকে চাপ দিয়ে খাইলে আমার পেটটা খারাপ করবো না? ইস, আমি এসে হানিমুনে, আমার যদি পেট খারাপ করে আমি কি ঘুরতে টুরতে পারবো, কিছু দেখতে পারবো? যাই ডলে যাও, এসব পচা খাবার আমি খাবো না। তাইলে আজকে খাবারের চিন্তা বাদ দাও, শরীর অনেক ক্লান্ত, সুন্দর করে একটা ঘুম দাও, এক ঘুমে কালকে উঠবা, কালকে সকালবেলা একদম সারাদিনের খাওন একবারে খাইলাম বেশি করে, ঠিক আছে? এখন না খাইলে তো আবার ঘুমিয়ে আইবো না। তুমি যাও গিয়ে আমার লেগে গরম গরম খাম দেখো। আর তুমি যদি না গেছো না, আমি কিন্তু আব্বারে ফোন দিব। আব্বারে ফোন দেওয়া কম, আপনার কিপটা জামাই কিপটা মেলে আপনার মায়ের খাইতে দিতেছে না, তখন দেখো আব্বা একটা টাকাও দিব না। আচ্ছা ঠিক আছে, তোমার আব্বারে ফোন দেওয়া লাগবে না, যাইতেছি। ইস, আল্লাহ, দুনিয়াতে মেয়ে মানুষ কেন পাঠাইছিলা, সারাক্ষণ খালি খাই খাই করে। এই খারাও, এই পচা পচা খাবার লয়ে যাও, গন্ধ হইতেছে, যাও লয়ে যাও। আরে এটা আমি খাবো, রাখি। আরে আমি দিব না, আমারটা খাও, যাও লয়ে যাও। কিপটার করে কিপটা, তোর কিপটা আমি সুরাম খারা। দেশে বা বিদেশে তাতে কি যায় আসে, এক লেভেলের কিপটা থাকে সে, এত যে বলে তাও না গলে, পান থেকে খসে না চুন। হ্যালো, ফুড হাংরি, রাইস, ডাল, ভর্তা। ভাই কোনো সমস্যা নাই, আপনি বাংলায় বলেন, আমি বাংলাদেশি। ওরে আল্লাহ, আপনি বাংলাদেশি? ভাই, বিদেশের মাটিতে বাঙালি ভাই পেয়ে গেছি, আমার মনটা জুড়ে গেছে ভাই। ভাই বুকে আসেন, ভাই আসেন। আসতে বুকে ধরতে হবে না, এত সামাবাজি করেন কেন? সব বাঙালি রেস্টুরেন্টে দুইটা একই কথা বলে, খাবার একটু কম দামে নেওয়ার জন্য। আপনার কি কি লাগবে সেটা বলেন। ভাই ওই মানে ভাত, মাছ, ভর্তা, তারপরে ডাল, মানে বাঙালি খাবার টাবার এগুলো কি পাওয়া যাবে? হ্যাঁ পাওয়া যাবে, সব রকমের খাবার পাওয়া যাবে। আচ্ছা ভাই, তাহলে যদি ধরেন 2 জনের ভাত, ডাল আর আলু ভর্তা নেই, তাহলে বিল কত আসতে পারে? 8 টাকার মতো।
কি বলেন ভাই, মাত্র 8 টাকা? আর যদি ভাত ডাল ভর্তার সাথে শাকসবজি, তারপরে মাছ, গরুর মাংস, মুরগির মাংস নেই, কত টাকা পড়বে? ধরেন আপনি যদি ভর্তা ভাজি শাক সবজি মাছ গরুর মাংস খাসির মাংস এগুলো সব মিলে নেন তাহলে 100 টাকার মতো পড়বে। সব মিলে 100 টাকা? হ্যাঁ। তাহলে ভাই আপনি এক কাজ করেন, মানে মাছ মাংস মুরগি খাসি যা যা আছে মিলায় টিলায় দুজনের পরিমাণে দিয়ে দেন। আমরা তো এমনিতে অনেক ভালো ভালো খাই অভ্যাস, ভর্তা টর্তা খুব একটা খাই না, তারপর ভর্তাও দিয়ে দিয়ে সমস্যা নেই। ঠিক আছে, আপনি তাহলে একটু ওয়েট করেন, আমি আসতেছি। আচ্ছা ভাই ঠিক আছে। ওরে আল্লাহ রে আল্লাহ, মালয়েশিয়ায় খাবারের দাম এত সস্তা! ইস, বাংলাদেশে খাবারের কত দাম! এক প্লেট গরুর মাংসের দাম আসে 200 টাকা, আর এখানে কত কিছু অর্ডার দিলাম মাত্র 100 টাকা দাম আসছে। ইস, মনটা চাইতেছে সারা জীবন মালয়েশিয়ায় থেকে যাই। এই যে ভাই, আপনার ভর্তা ভাজি শাক সবজি দুজনের ভাত এবং মাছ মাংস সব আছে। আচ্ছা ভাই একটা কথা বলেন তো, এই বাঙালি খাবারই মালয়েশিয়াতে তো সস্তা কিভাবে? বাংলাদেশে তো অনেক দাম খাবারের। ধরো মিয়া, কে বলছে মালয়েশিয়াতে খাবারের দাম সস্তা? বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে খাবারের দাম ডাবল আর অনেক বেশি। ধর মিয়া, কি ধরনের কথা বলেন? বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় খাবারের দাম কিভাবে বেশি হয়? এই যে এতগুলা খাবার নিলাম 100 টাকা দিয়ে, বাংলাদেশে হলে এই খাবারের দাম আসছে 1000 টাকার বেশি। আরে ভাই, বাংলাদেশে যদি এই খাবারের দাম 1000 টাকা হয় তাহলে এখন তো কিনলেন 2800 টাকা দিয়ে। এই ফাইজলামি করেন নাকি? আপনি না বললেন 100 টাকা? আরে ভাই, 100 টাকা তো এই দেশি মানে মালয়েশিয়া, আর মালয়েশিয়ার 100 টাকা বাংলাদেশে 2800 টাকা। বললা কোন কি? তার মানে মালয়েশিয়া 100 টাকা, মানে আমি এখানে 250 টাকার খাবার কিনে ফেলাইছি। জি ভাই আমি তো ভাবছি বাংলাদেশে 100 টাকা, আমি তো 100 রিঙ্গিত বুঝি নাই ভাই। আমি এত টাকার খাবার নেব না ভাই, খাবারটা ফেরত দেন। না 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 ভাই, বিক্রি করা খাবার আমরা ফেরত নিই না। এই খাবার যেহেতু আপনি অর্ডার দিয়েছেন, এখন আপনাকে এই খাবার দিতেই হবে। ভাই দেখেন, আমার বউ অনেক কিপটা, সে যদি একবার শুনে যে আমি এত টাকার খাবার কিনছি, আমার লাথি দিয়ে ঘর থেকে বাইর করে দিব, আমার সংসার ভেঙে দেবো ভাই। ভাই দেখেন, আপনার পায়ে পড়ি, বাঙালি ভাই হয়ে বাঙালি ভাইয়ের একটু বিপদে ফেলেন না ভাই। এই, খাবারটা এই, ফেরত দেন ভাই। এই, পায়ে ধরতে হবে না, দাঁড়ান। সব খাবার ফেরত দিয়ে দিতে হবে তো ভাই, সব সব খাবার ফেরত দিতে দেবো না। তাইলে? এক কাজ করেন, আমারে ভাত আলুর ভর্তা আর ডাল দেন, বাকিটা রেখে দেন। এতক্ষণ তো বলছেন ভাত ডাল আলু ভর্তা খান না, এখন আবার ভাত ডাল আলু ভর্তাই চাইতেছেন না? হ্যালো, 8 টাকা দেন। জি ভাইয়া, 8 টাকা দেন। 8 টাকা বলেন কেন? 8 রিঙ্গিত বলতে পারেন না? বেতন তো আপনি লাগাইছেন ভাইয়া। মানুষকে ক্লিয়ার করে বলবেন যে রিঙ্গিত টাকা না, ফাউল। একটু পড়াশোনা করে মালয়েশিয়া আইন নিয়ে। আজব লোক তো, পাগল। সুলেখা, তোমার জন্য খাবার নিয়ে আসছি। তোমার এতক্ষণ লাগলো খাবার আনতে? আমি গোসল টোসল করে কনফ্রেশ হয়ে বসে আছি, পেটের মধ্যে ইন্দু তোর কাছে খিদায়। আরে আমি মালয়েশিয়া সব থেকে চিনি নাকি? খুঁজা বাইর করলাম একটা ভালো রেস্টুরেন্ট, সেখান থেকে খাবার নিয়ে আসলাম। তুমি আমার এখানে রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে আসছো? অবশ্যই, তুমি না বললা যে গরম গরম খাবার খাইবা, এই জন্য গরম গরম খাবার নিয়ে আসছি। এই তো কি নিয়ে আইছো? এই কি? আলুর ভর্তা, আলু ভর্তা? ডাল, এই যে ভাত, গরম ভাত। এ কি? তুমি না আমারে বললা রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে আসছো? এগুলো তো দেখি আগের খাবারই, ভাত ডাল আর আলু ভর্তা। হ্যাঁ, আমি রেস্টুরেন্ট থেকে ভাত ডাল আলুর ভর্তা নিয়ে আসছি। আমি একটা বাঙালি রেস্টুরেন্ট পাইছি, তারা বললো আজকে স্পেশাল ভাত ডাল আর আলুর ভর্তা বানানো হয়েছে, এই জন্য এখান থেকে গরম গরম কিনে নিয়ে আসলাম। ওরে কিপটা করে কিপটা, তুই আমার লাগে স্পেশাল খাওয়া লইতো না ভাত ডাল আলু ভর্তা? তুই দেশেও আমার ভাত ডাল আলু ভর্তা খাও, তুই বিদেশেও আমার ভাত ডাল আলু ভর্তা খাবি? তোর আলু ভর্তার ডাল আজকাল খাবো না, আমি তোর মাথা খাবো না। কি কর? তুই ওমা, এত কিপটা ছিলি? সুলেখা! এই, কিছু না চাচা, এমনি। আসসালামু আলাইকুম চাচা, আপনি রুমে? তোমার রুম মানে? এটা তো আমার রুম, তোমাকে তো আমি দয়া করে থাকতে দিচ্ছি। দয়া করে থাকতে দিচ্ছেন মানে? মনসু তো আমার বলছে আপনি কি জোর করছেন দেখে আমার এখানে নিয়ে আসছে। আর থাকতে দিচ্ছেন ভালো কথা, তা আপনি আসছেন কেন এখানে? আমি আসছি মানে আমার রুমে তো আমি থাকতে এসেছি। মনসুর, উনি সব কি বলতেছে? তুমি না আমারে বলছো হানিফ চাচা এই রুমের মধ্যে থাকে না? দিনে থাকে না, কিন্তু রাতে থাকে। ঘর ছাড়া কই যাইব? হ্যাঁ, আমার রুম থেকে আমি কোথায় গিয়ে ঘুমাবো? আমি কিন্তু ঘুমাইতে এসেছি। তুমি সব কি বলতেছে মনসুর? হানিমুনে এসে কি আমাদের অন্য একটা লোকের সাথে রুম শেয়ার করে থাকতে হবে? সুলেখা, একটু কষ্ট করে অ্যাডজাস্ট করে নাও, টাকা না বাইতে যাইব। ওরে আল্লাহ রে, আল্লাহ কিপটা করে কিপটা। সুলেখা, সুলেখা, আল্লাহ, সুলেখা অজ্ঞান হয়ে গেছে। সুলেখা, আল্লাহ, সুলেখা অজ্ঞান হয়ে গেছে। কি যে ভালো হয়েছে চাচা, আমার বউ অজ্ঞান হয়ে গেছে। এই, কি কস না কস তুই? অজ্ঞান হয়ে গেছে বউটা, আর তুই কেটেছিস ভালো হয়েছে? আরে অজ্ঞান হয়ে গেছে দেখে তো চুপচাপ পড়ে রয়েছে। যদি অজ্ঞান না হইতো তাহলে কইতো যে আরেকটা রুম নাও, রুমটা নেওয়া মানে তো খরচ। কোনো খরচ হলো না, আমার পকেটের টাকা পকেটে রয়ে গেল। আরে দূর, উঠা বউরে উঠা, ডাক্তারের কাছে দিতে হইব। ডাক্তার
ডাক্তারের কাছে নিতে হইব না? পেটে যে পরিমাণ খিদা, একটু পরে যখন পেটে মুসার দিব এমনি ঘুমের উড়ে দেবো গা। ডাক্তারের কাছে নিলে হুদাই খরচ হইব। তোর বাপের স্বভাবই পাইছস রে, এত কিপটার কিপটা হইছস তুই। তো বাপের স্বভাব চাচার স্বভাব তো এক। আপনি মনে হয় যে খুব ভালো, আপনি তো স্বাস্থ্য টাস্থ্য মনে হয় আগের থেকে ভালো হয়েছে না? হ ও তো সব পাইকে গেছে গা, যে কটা আসলে লাগে পাকা। কি করবো, চিন্তায় চিন্তায় পাইকে গেছে গা। আমি এখন কোথায়? তুমি এখন বিছানায় আমার সাথে শুয়ে দিছো। ও হানিফ চাচা কই? ও আল্লাহ গো! তুমি মজুর অন্য একটা রুম নাও, এই রুমে আমি থাকতে পারবো না। এখন যাও অন্য রুম নাও। আরে রাত্রেবেলা আমি রুম পাবো কোথায়? রুম তো দূরের কথা, কোনো বারান্দাও পাবো না। ঘুমাও তো। এত কথা আমি জানি না, আমি এই রুমে থাকবো না, বাস ফাইনাল। আচ্ছা, এত রাত্রেবেলা পাগলামি করো না তো। অন্য রুম এখন কোথায় পাবো? অন্য রুম নিতে গেলে অনেক টাকা খরচ, এত টাকা আমি দিতে পারবো না। এত টাকা দিতে গেলে আমি হার্ট অ্যাটাক করে মরে যাবো। আরে হানিমুন করতে এসা তোমার জামাই হার্ট অ্যাটাক করবো, তুমি বিধবা হইবা, এটা কি তুমি মেনে নিতে পারবা? না 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 না, এটা আমি কোনোভাবে মাইনে নিতে পারবো না। কিন্তু মনসুর, আমরা তো হানিমুনে আসছি প্রেম করতে, রোমান্স করতে, মিষ্টি মিষ্টি কথা বলতে, তাই না? কিন্তু উনি যদি এভাবে পাশে শুয়ে থাকে, তাহলে আমি তোমার সাথে প্রেম কিভাবে করবো মনসুর? মিষ্টি মিষ্টি কথা কিভাবে বলবো, ভালোবাসবো কিভাবে আমি তোমাকে? আরে হানিমুনের জীবনে প্রথমবার মালয়েশিয়া আসছি, এখানে আমরা ঘোরাফেরা করবো, ঘুরে ঘুরে বিভিন্ন জায়গা দেখবো। এখানে প্রেম ভালোবাসা করার দরকার কি? প্রেম ভালোবাসা যা করার সেটা বাড়িতে গিয়ে করবো। মালয়েশিয়া এসে প্রেম ভালোবাসা করার দরকার নেই। না 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 না, শুধু ঘুরলে ফিরে আর খাওয়া দাওয়া করলে হইবো না, আমার তোমার সাথে প্রেম করতে হইব, ভালোবাসতে হইব। আচ্ছা তুমি একটা রুম নাও, দরকার হলে টাকা আমি তোমার দিতেছি। কি বলতেছো? টাকা তুমি দিবা? তাইলে এই হোটেলের টাকাটা আমার দাও, আমি এই মাছ বরাবর একটা পর্দা ঝুলাই দিই। তাইলে চাচার থেকে আমরা আলাদা হয়ে গেলাম, তোমার মনে হইব আমরা আলাদা রুমে আছি। ওরে আল্লাহ রে, কি কইতেছে এগুলো? এগুলো চাদর কেন? একটা যদি দেয়ালো তুমি উঠে দাও, তারপরে তোমার মনে হবে যে পাশে কেউ শুয়ে আছে। আর তুমি দেখতেছো না একটু পর পর কুকুর কুকুর করে কাশতেছে। চল আমরা একটা রুম। আরেকটা রুম নিলে টাকা খরচ হইব, সেই টাকা দিয়ে আমরা মালয়েশিয়া বিভিন্ন সুন্দর সুন্দর জায়গায় ঘুরে দেখতে পারবো। তাছাড়া দিনের বেলা আমাদের চাচা রুমে থাকে না, দিনের বেলা আমরা দুজন প্রেম করবো, রোমান্স করবো, ভালোবাসা করবো। দিনের বেলা যদি আমরা প্রেম ভালোবাসা রোমান্স করি, তাহলে আমরা ঘুমবো কখন? আর বাবা সারাদিন ঘুরবো নাকি? অর্ধেক দিন ঘুরবো, অর্ধেক দিন প্রেম করবো। আর কত লজিক দিবা আমার তুমি? আমার টাকা পয়সা হলে আবার কত লজিক? আল্লাহ রে আল্লাহ, কেন যে কি তো জামাই আমার কপালে জুটছে রে। আরে জুটাই যখন গেছে একটু ম্যানেজ করো যান। এই রাত জায়গায় কথাবার্তা বন্ধ কর, এত কথা কইলে তো ঘুমাইতে পারুম না। আমার তো সকালে ডিউটি আছে, রাত্রে ঘুমাইতে না পারলে তো ডিউটিতে যাইতে পারুম না, তখন কিন্তু সারাদিনই আমি ঘরে থাকুম। আস্তে কথা বলো, ওনার ঘুমে ডিস্টার্ব করলে উনি আমাদের এখানে থাকতে দিব না। তাছাড়া দিনের বেলা এখানে বসে থাকবো, তখন আমসালা সব যাইবো। আল্লাহ রে আল্লাহ, আমি কার সাথে আসছি, কোথায় আসছি আমি? তোমার জামাইয়ের সাথে আসছো, মালয়েশিয়া আসছো, হানিমুন করতে আসছো। ঘুম থেকে উঠে এটা ভুলে গেছো? কসুর হানিমুন এটা? এর থেকে ভালো আমি দেশে থাকতাম, অন্তত আমি জামাইয়ের সাথে আলাদা ঘুমাইতে পারতাম। আমার টাকাটাও পয়সা যাইত। আরে কিপটার করে কিপটা, তুই থাক, তোর টাকা তুই কবে উঠে যাই। এক্সকিউজ মি, এই তুই মনসুর না? হ্যাঁ আমি মনসুর, কিন্তু আপনি কে? ওমা, তোমরা চিনতে পারতেছিস না? আমি জোসনা, তোর ক্লাসমেট। জোসনা আমার ক্লাসমেট? আচ্ছা আপনার সাথে আমি কোন স্কুলে পড়ছি বলেন তো? আল্লাহ মনসুর, তুই ভুলে গেছস? তুই আর আমি একসাথে খাদারগাঁও হাই স্কুলে পড়ছি, এবার চিনছস? খাদেরগাঁও হাই স্কুল? না এখনো চিনতে পারতেছি না। ও কি, আমার বাড়ি হাড়িভাঙ্গা, আমি মফিসারের মাইয়া জোসনা। এইবার চিনছস? এইবারও চিনতেছি না, আর গভীর স্যারেও চিনতেছি না। আরে কি করছ তুই? আমার চিনতে পারতেছস না? আমি আগে যে মোড়া ছিলাম, এখন তুই মোড়াই আছিস, তুই আমার চিনতে পারতেছস না কেন? আরে আপনার তো আমি কোনোদিন দেখি নাই, চিনবো কই থেকে? ডিস্টার্ব করেন না তো, যান অন্যদিকে যান।
আমি মনসুরের ওয়াইফ। ও তাহলে তো আপনি আমার ভাবি। ভাবি বিশ্বাস করেন আমি আর মনসুর একই স্কুলে পড়তাম। ও তো আমার ভালো করে চিনতো। এখন কেন যে কইতেছে চিনতেছে না আমি বুঝতেছি না। আচ্ছা ভাবি ওর কি স্মৃতিশক্তি নষ্ট হয়ে গেছে? আলা আবার কি কইতাছেন এগুলা? না না না, স্মৃতিশক্তি নষ্ট হবে কেন? সব ঠিক আছে। আচ্ছা এত কইরা যেহেতু কইতেছে একটু ঠিক করে চাই দাও না, চিনো কিনা। দেখছি ও না, চিনতে পারতেছি না। আল্লাহ রে তুই কেন যে আমার চিনতেছস আমি বুঝতেছি না। আচ্ছা শোন তোর আমি ভালো করে বুঝাই কই। ওই যে আমাকে ক্লাসে যে মোটা করে একটা মাইয়া ছিল সব সময় বেঞ্চের পিছনে যায় বসতো, সব সময় শুধু খাইতো আর খাইতো, মানুষজন ওরে নিয়ে যায় হাসাহাসি করতো। আমি সেই মোটা মাইয়া জোসনা এবার চিনছস? না, চিনতেছি না। আর চিনার চেষ্টা করেন না তো। আপনি যতই চিনার চেষ্টা করবেন আমি আপনার চিনতেছি না, চিনবো না। আমি আমার বউরে নিয়ে হানিমুনে আসছি, ডিস্টার্ব করেন না, যান আসো। এই খাড়া, আরে আমি আমার জামাই বসিরের কাছে ঘুরতে আইছি। আমার জামাই তো ভালো সে কাজ করে। ওই যে বসির তোর লগে যে পরিচয় করে দিছিলাম ভাই মালয়েশিয়া থেকে যখন বাড়িতে গেছিল মনে নাই? ও বশির, হ্যাঁ বশির নামের একজনকে আমি চিনি, আলী বশির। কিন্তু ওনার তো অনেক বয়স বেশি, আপনার বাপের বয়স হইব। চিনতেছি না আপনার জামাই কোন বশির, আমি চিনতেছি না। এই চলো তো। ওরে আল্লাহ রে তোর কথা শুনে তো আমি নিজেই কনফিউজ হয়ে গেছে। আমি জোসনা কিনা আমার নিজেরই এখন বিশ্বাস হইতেছে না। আচ্ছা আপা বাদ দেন না, অনেক তো চেষ্টা করলেন, উনি যেহেতু চিন্তাছেন না তাহলে আর জোরাজোরির দরকার নেই। আপনি যান, আপনার কামে আমরা যাই। হ্যাঁ আমি যাইতাছি, কিন্তু ভাবি একটা কথা কয়ে দেই, আপনি ওরে ভালো করে মন পিঠা খাওয়ান, তাহলে দুদিন পরে আপনারই ভুলে যাইবো গা, চিনতে পারবো না। এই কি কয়ে গেল? কি কয়ে গেল? হ্যাঁ এই তুমি কি আসলে তারা চিনতে পারো নাই? আরে ওর নাচেন আর কি আছে, দোস্তা ওরে প্রথম থেকে আমি চিনা বলাইছি। আমার ক্লাসে পড়তো, একসাথে পড়তাম। সারাদিন খাই 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 করতো, পিছনে সিটে বসে বসে খালি খাইতো আর স্যারের বকা খাইতো। ও আল্লাহ, তাহলে তো তুমি তারা চিনছই। তারা কইলা গেলে তারা চিনো না? আরে ও খালি খাই খাই করে। ওর যদি এখন আমি কই জ্বরে চিনছি, পরে আবার কই এরে খাওয়া ওইটা খাওয়া, আবার দেখা গেল আমাকে হোটেলেও যাইতেছে। হোটেলের রুমে গিয়ে যদি বসে থাকে, এগুলা করলে আলাদা খরচ না। এই খরচের ভয়ে আমি ওরে কইছি যে আমি ওর চিনি। রে আল্লাহ তুমি যে এত বড় মিথ্যাবাদী আর কিপটা। কয়টা টাকা বাঁচানোর লেখা তোমার ছোট্টবেলার বান্ধবী ক্লাসমেটরা কত চিনো না? তুমি আসলে কি আমরা কত? আমি একজন মানুষ, কিন্তু একটু হিসাবি। তাড়াতাড়ি চলো, জুস আমরা হিসাবের খাই খাই করবো। আও সি 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 সি। মনসুর অনেক তো ঘুরছি, আর ভালো লাগতেছে না। ক্ষুধাও লাগছে, আমার লাগে খাওয়ানোর ব্যবস্থা করো। আরে এই পার্কের মধ্যে আমি খাওয়ানোর ব্যবস্থা করতে করবো? ঘুরতে আসছো, ঘুরো। হোটেলে যাইয়া তারপরে খাবো না। কি কইতাছো? তুমি জানো না ক্ষুধা লাগলে আমার সহ্য হয় না, আমার খাইতে হয়। তুমি এখন খাওয়ানোর ব্যবস্থা করো। কইতে করবো আমি জানি না, আমার ব্যবস্থা করে যাও। আরে আসো, কোত্থেকে ব্যবস্থা করবো না, আন্দাজ একটা কথা। তোমার খাওয়ার ব্যবস্থা হয়ে গেছে। হ্যাঁ আসো। জোসনা দোস্ত, কেমন আছস? কি করতেছস তুই? কি রে তুই একটু আগে আমার চিনতে পারছ নাই, এখন তুই আমার জিজ্ঞাসা আমি কেমন আছি? ঘটনা কি? আমি তো তোর সাথে মজা করছি। আমি তোর ঠিকই চিনছি, কিন্তু না চিনার অ্যাক্টিং করছি। তুই তো জানো ছোটবেলা থেকে আমি একটু দুষ্টু। তুই তো দুষ্ট না, আমি তো জানি তুই কিপটা আসছিলি। আরে বোকা, আগে কিপটা ছিলাম, কিন্তু এখন দুষ্ট হয়ে গেছি। এটা পরে বাদ দে তো। এখন ক, তোর বাড়ির সবাই কেমন আছে? চাচা চাচি, তোর জামাই সব ভালো আছে তো? ভালো আছে। আরে ভালো তো থাকতেই হইবো। আমি সব সময় তোর বাড়ির লিগা, তোর বাড়ির মানুষের লিগা, তোর লিগা সবসময় দোয়া করি মন থেকে। যাই হোক, খাওয়ার অভ্যাসটা এখনো তোর গেল না। এত বড় একটা পিজ্জা একলা একলা টানতে পারবি? জানতে পারবি মানে? মানে এত বড় একটা পিজ্জা তুই একা একা খাইতে পারবি? আরে এরকম 4-5টা পিজা আমি এক বসে খাইলাই, এনা পাই না দেখে আমি একটাই খাইতেছি কষ্ট করে। আচ্ছা শোন, আমার বউ তোর সাথে একটা ছবি তুলতে চাইছে। ধর তুই আর আমার বউ দুজনে মিলে পিজ্জা খাইতেছস, এরকম একটা অভিনয় করবি, আমি দূরে থেকে ছবিটা তুলুম। আচ্ছা বসো। এই চুপ করো। কি আমি তোমার কইছি আমার খিদা লাগছে, আমার খাও নাই না তো? আমি কোন কইছি ছবি তুলমু? আরে খাইতে খাইতে ছবি তোলার অ্যাক্টিং করবা, আসো। পারুম না আমি অন্য মাসে খাওন খাবো না। তুমি যাও লাগে খাওন যাও। আরে অন্য মানুষ কই দেখলা? সে আমার বন্ধু, আমার দোস্ত, নিজেদের মানুষ। এর খাবার খেলে সমস্যা নেই। আসো খাও তো। আরে খাবো না কইছি না। খাও
তার বন্ধু আপনার চিনি এগুলা কেন বলতেছে জানেন? কেন? এই যে আপনি এখানে বসে এমনি খাইতেছেন, এই খাওয়ানোর লোভে। আপনার সাথে যদি আমি খাই তাহলে তো তার টাকাটা খরচ হইতেছে না, ফ্রি আমি খাইতে পারতাছি। শুধুমাত্র এই জন্য আপনার চিনি। দোস্ত তুই ওর কথা একদম বিশ্বাস করিস না, মিছা কথা কইতাছিস। চুপ! কিপটার বাচ্চা কিপটা, তুই আগে কিপটা ছিলি, এখন তো আরো বেশি কিপটা হইছস। আমি তো তোর কাছে খাইতাম না, তোরে উল্টা খাওয়াইতাম, তোরে শপিং করাই দিতাম, আমার টাকায় তোরে ভালো ভালো জায়গায় ঘুরাইতাম। কি এই কথা আগে কষ্ট নাই কেন? তোর তো আগে দোস্ত কয়ে দৌড়ায় তোর উপরে ঝাঁপাই পড়তাম। কি লেগে ঘুমো আগের থেকে? হ্যাঁ, দেখলাম তুই মানুষটা কেমন। তুই যে তো আমার চিন্তা না চিনার ভান করছস, তাহলে আমিও তোরে চিনি না। যাবে? আচ্ছা দোস্ত যাইতেছিস ভালো কথা, তাহলে আমার বউরে এক পিস পিজ্জা দেও, খাইবো, খিদা লাগছে। তোর আমি জীবনেও দেবো না, এক পিসও দিব না। দে না এমন কর। যা ভাগ। বিদেশের একটা জিনিস আমার খুব ভালো লাগে, দিনেও ফকফকা রাইতেও ফকফকা। তোমার মুখ কেরম করে আসো? হুজুর, আশেপাশে কি কোনো বাথরুম আছে? কেন বাথরুম দেখতে মন চায়? আরে বাথরুমে যাইতে হইব একটু জরুরি। তো বাথরুম থাকবো না? বাংলাদেশের মানুষ খালি বাথরুমে যায়, বিদেশের মানুষ মনে হয় বাথরুম যায় না। আছে, তোমার এক্ষুনি আমি টান্ডাসে নিয়ে যাইতেছি। টান্ডাসে যা কি করবো, আমার বাথরুমে যাইতে হইব। আরে মূর্খ, মালয়েশিয়ার বাথরুমে টান্ডাস কয়। আসো, ওই যে ওইখানে টান্ডাস লেখা, দেখো। এক্সকিউজ মি, হ্যালো, কাম হিয়ার। 1% 10 ringgit. ও ইউ তামিলনাড়ু? No, I'm from Bangladesh. কি আপনি বাংলাদেশি? আরে বাংলাদেশি ভাই, আপনার দেখে তো মনটা ভরে গেল ভাই। ইস, আপনার দেখে মনে হইতেছে একটু বুকে জড়াই ধরি ভাই। আসেন ভাই। আরে ভাই বুকে জড়া ধরা লাগবে না। কি বলতে আসছেন সেটা বলেন। আরে ভাই কি বলতে আসছি মানে বাংলা ভাষায় কথা বলতে আসছি ভাই, বিদেশে আসছি বাংলা ভাষায় কথা বলতে পারতেছি না, কি যে খারাপ লাগতেছে। আসেন না ভাই, একটু বুকে আসেন। কেন আপনার সাথে যে দাঁড়ায় আছে উনি কি রাশিয়ান নাকি? ওনার সাথে কথা বলে কোন বলে না? আরে ভাই ওনার সাথে কথা বললে কি আর ভাইয়ের সাথে ভাইয়ের কথা বলাটা হয় নাকি? আপনি আমার কোন কালার ভাই? এত খাজুরি আলাপ পেরেন না তো। কি বলতে আসছেন, কেন আসছেন সেটা বলেন। আপনার ভাবি একটু বাথরুমে যাবে, এই যাও না। এই দাঁড়ান, যাবে কোনো সমস্যা নাই, কিন্তু 1% 10 ringgit 10 ringgit দেন, তারপর উনি যেতে পারবে। আরে কি মিয়া দুষ্টামি করতেছেন? আপনার ভাবি বাথরুমে যাবে, এই জন্য টাকা দিতে হইব। অবশ্যই টাকা দিতে হবে, এটা এখানকার সিস্টেম। বাথরুমে গেলে একজন 10 ringgit করে দিতে হবে। আরে ভাই আমাদের গ্রামে আমাদের বাড়ির সামনে দিয়ে কত মানুষ হাইটা যায়, তখন বাথরুমে যেতে চাইলে আমাদের বাড়িতে নিয়ে যাই, কই কার কাছ থেকে তো টাকা নেই না। আরে ভাই ওটা বাংলাদেশের গ্রাম, আর এটা হচ্ছে মালয়েশিয়া, কুয়ালালামপুর শহর, বুঝছেন? এখানে পা ফেলতে গেলে টাকা লাগে। আর তুমি এত কথা কইতাছো কি লাগা? 10 রিঙ্গিত দিয়া দাও না। যাইতে হইব। আর কি বলো না, বাথরুমে যাবে জন্য 10 রিঙ্গিত দিব। 10 রিঙ্গিত বুঝো তুমি? বাংলা টাকা 300 টাকার মতো। টাকা যদি দিতে পারতেছ না তাহলে যান প্লিজ, ডিস্টার্ব করবেন না তো, আমাদের কাজ আছে। তোর যদি বাংলাদেশ পাইতাম না, তোর হাড্ডি কুটি ভাই করে ফেলাইতাম আমি। কি বললি তুই? সিকিউরিটি, আই সিকিউরিটি, সিকিউরিটি, আই ফাজিল কোথাকার। কি তুমি এখনো বসে রয়েছো কেন? যাও রান্না করতে। আজ বড়লি ইউনিয়নের 5 নং ওয়ার্ড বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই সভায় সভাপতিত্ব করছেন মাইনুল ভাই এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বড়লি ইউনিয়নবাসীর সুপরিচিত মুখ, আমাদের প্রিয় মানুষ, প্রিয় ব্যক্তি, যিনি বড়লি ইউনিয়ন বিএনপির রাজনীতিকে ত্বরান্বিত করার লক্ষ্যে নিরলসভাবে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। কালীগঞ্জ উপজেলা বিএনপির সম্মানিত যুগ্ম আহ্বায়ক এবং বড়লি ইউনিয়ন বিএনপির সম্মানিত সদস্য সচিব জনাব আবুল হাসান মুস্তাফ সহ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন মফিজুল ভাই, আমাদের শহীদুল ভাই আছেন, রানাবাড়ি ইউনিয়নের মিজান ভাই থেকে শুরু করে মঞ্চের সামনে যারা উপস্থিত আছেন, নন্দিত মায়ের গর্বিত সন্তানেরা, সকলকে জানাই বাংলাদেশ জাতীয় দল কালীগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আসসালামু আলাইকুম এবং সংগ্রামী সাথী বন্ধুগণ, ইতিমধ্যে পূর্ববর্তী বক্তাগণ যেসব বিষয়ে আলোচনা করে গেছেন, আমি কালীগঞ্জ উপজেলা ছাত্র দলের একজন সদস্য হিসাবে আপনাদের সাথে শুধু এইটুকু কথা বলতে চাই যে আমরা টানা 16-17 বছর খুব একটি ক্লান্তিকাল সময় অতিক্রম করেছি। এটি নিঃসন্দেহে প্রত্যেকের আমাদের জানা আছে যে এই সময়ে শুধু আমরা যারা বিরোধী দলে ছিলাম, আমরা যারা বিএনপি করেছি, তারাই শুধু লাঞ্ছিত বঞ্চিত হইনি। আমাদের পাশাপাশি জনসাধারণ যে সাধারণ মানুষ আছে তারাও কিন্তু বিভিন্নভাবে লাঞ্ছিত হয়েছে, বঞ্চিত হয়েছে। তারাও কিন্তু গত ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে কোনো কথা বললে বা সত্য কথা বললে তারাও কিন্তু লাঞ্ছিত বঞ্চিত হয়েছে। তো আমরা দীর্ঘ আন্দোলন সংগ্রামের পর, ছাত্র জনতার আন্দোলন সংগ্রামের পর আমরা ফ্যাসিস্ট মুক্ত একটি বাংলাদেশে
বসবাস করছে, কিন্তু আজকেও কি এখন পর্যন্ত কি একটি বছর পার হয়ে গেল, আজ পর্যন্ত কি আমরা ফেসিস মুক্ত হতে পেরেছি? প্রত্যেকেই আপনারা বলবেন আসলে কিন্তু না। এক ফেসিস্ট চলে গেছে, তাতে কি নতুন ফেসিস্টের জন্ম হয়েছে, আবির্ভাব হয়েছে। তারা বিভিন্নভাবে বিভিন্ন কলাকৌশল করে, বিভিন্ন ধর্মের দোহাই দিয়ে তারা কিন্তু প্রচার প্রচারণা চালাচ্ছে, এটি অব্যাহত রেখেছে। তারা বলে ইসলাম কায়েম করবে। আসলে ভাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ যদি আমরা তাকাই, প্রত্যেকটা নবী রাসূলের যদি জীবন আদর্শ তাকাই, তারা মানুষকে মিথ্যাচার করে কখনোই ইসলামের দিকে টানেনি। টানছিল কি? না। আসলে নামাজ পড়লেই কি সে মুসলমান হয়ে গেল? তাও কিন্তু না। না, এখানে অনেক মুরব্বী আসলে আমি বলবো, তাদের সাথে অ্যাড করবো যে নামাজ পড়লেই হবে না, নামাজ পড়া অবস্থায় 17 ধরনের ব্যক্তি জাহান্নামে যাবে। শুধু নামাজ পড়লেই হবে, ইসলামের দাওয়াত দিলেই হবে। আমার নীতি নৈতিকতা যদি হবে, ইসলামের প্রথম কাজটা কি? ইসলামের প্রথম কাজটা হচ্ছে নিজে পরিশুদ্ধ হওয়া। আমার নিজেকে আগে পরিশুদ্ধ হতে হবে, তারপর কি করতে হবে? আমার পরিবারকে ইসলামমুখী করতে হবে। তারপর কি হবে? আমি যখন নিজে পরিশুদ্ধ হলাম, আমার পরিবার যখন নিজে পরিশুদ্ধ হলো, তারপর আমার আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে পরিশুদ্ধ করতে হবে, ইসলামে নিয়ে আসতে হবে। তারপর আমার সমাজে কি করবো? না ইসলামকে ছড়িয়ে দেবো। কিন্তু এরা কি করতেছে? নিজে ইসলাম মানে না, নিজের বংশ ইসলাম মানে না, নিজের বেটা গাঁজা করে ডাল করে মদ করে ঘুরে বেড়াচ্ছে, অথচ এরা সমাজে আসতেছে ইসলাম প্রচার করার জন্য। এটি কিন্তু এদের মূল উদ্দেশ্য না। আপনাদের জানতে হবে, বুঝতে হবে। আপনারা প্রত্যেকেই সচেতন নাগরিক, আপনাদেরকে বুঝতে হবে এটি কিন্তু তাদের মূল উদ্দেশ্য নয়। এরা 71 সালে কি করেছিল? মা বোনের ইজ্জত লুণ্ঠন করেছিল। আর এই 24 এবং 25 সালে এসে এরা মানুষের ঈমান নষ্ট করতেছে, লুট করতেছে। এখান থেকে আমাদেরকে সজাগ এবং সচেতন হতে হবে। আমি ছাত্র দলের পক্ষ থেকে আপনাদেরকে এটুকু কথা বলতে চাই, আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি 72টি ওয়ার্ড, কালীগঞ্জ উপজেলা 72টি ওয়ার্ডে গিয়েছি, প্রত্যেকটি ওয়ার্ডে নেতৃত্ব দিয়েছি, কথাবার্তা বলেছি। প্রত্যেকটি ওয়ার্ডে আল্লাহ চায় জনগণের সাথে মিশে আমাদের ছাত্রদলকে এগিয়ে নেওয়ার জন্য যা যা করার দরকার, আমাদের অধ্যক্ষ আসিফ রফিক দুলু মহোদয়ের নির্দেশে আমাদের ছাত্রদল সর্বাত্মকভাবে কালীগঞ্জ উপজেলায় ছড়িয়ে ছিটিয়ে আছে। তো আপনাদেরকে এটুকু আশ্বস্ত করতে চাই আজকের এই মত বিনিময় সভা থেকে, যে আপনারা কাউকে প্রতিপক্ষ না ভেবে, কাউকে প্রতিপক্ষ ভাবলে তারা কিন্তু আগাই যাবে। কোনো নাম বলার দরকার নেই, কাউকে আমরা প্রতিপক্ষ না ভেবে আমরা প্রত্যেকটি বিএনপির কর্মী, আমরা প্রত্যেকটি বিএনপির একজন সাধারণ নগণ্য কর্মী হিসেবে আমরা জনগণের কাতারে মিশি। আমাদের উচিত হবে জনগণকে শহীদ জিয়ার আদর্শ, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ এবং আমাদের আগামী দিনের আগামীর রাষ্ট্রনায়ক, আগামীর বাংলাদেশ জনাব তারেক রহমান যে মেসেজগুলো দিচ্ছে, এই মেসেজগুলো জনসাধারণের কাছে পৌঁছে দেওয়া। আপনারা কেন বিএনপিকে ভোট দেবেন? বিএনপি আগামী রাষ্ট্র ক্ষমতায় আসলে কি কি করবে? আমাদের যে 31 দফা আছে রাষ্ট্র মেরামতের, সেই 31 দফায় কিন্তু আগামী বাংলাদেশ কেমন হবে, আগামী বাংলাদেশ সাম্য এবং মানবিক বাংলাদেশ বিনির্মাণের যে বিএনপি যে অগ্রগতি এবং অগ্রযাত্রায় যে কাজ করতেছে, সেই দিকগুলো আমাদেরকে জনগণের সামনে তুলে ধরতে হবে। একটু আগে ভাই বলেছেন, ভাইয়ের কথা আমি শেয়ার করি, ভাই বলেছেন আমরা কোনো ভাই মানি না। হ্যাঁ, কোনো ভাই মানি না, আমরা মানি কি? দানের শীষ। কিন্তু ভাই, দানের শীষ মানতে গেলেও তো কোনো না কোনো ভাইয়ের নির্দেশে, কোনো না কোনো ভাইয়ের মাধ্যমে আমাদেরকে জনসাধারণের কাছে যেতে হবে। আমি এটুকু কথা বলতে চাই, আমরা ভাই মানি না, এটা সত্য কথা। কিন্তু কালীগঞ্জ উপজেলার সভাপতি যিনি, আমাদের প্রিয়তা জনাব জাহাঙ্গীর আলম মহোদয়, তিনি দীর্ঘদিন যাবত কালীগঞ্জ উপজেলার রাজনীতিকে, কালীগঞ্জ উপজেলার বিএনপিকে যেভাবে বুকে আগলে রেখেছেন, আপনারা প্রত্যেকেই বলতে পারবেন যে অন্য কোন নেতা এই আন্দোলন সংগ্রাম থেকে শুরু করে অন্য কোন নেতা এই কালীগঞ্জ উপজেলা বিএনপিকে আগলে রেখেছিলেন? হ্যাঁ, আমরা জাহাঙ্গীর ভাইকে মানি, ঠিক আছে, আমরা জাহাঙ্গীর ভাইকে মানি না, কখন মানবো না? দল যাকে বিবেচনা করে দলের শীষ মার্কা দেবে, দানের শীষ মার্কা দেবে, আমরা দানের শীষের কাজ করি, এটা বাস্তবতা। কিন্তু কালীগঞ্জ উপজেলার বিএনপির জায়গায় যখন জাহাঙ্গীর ভাই না থাকে, আজকে মুক্তা ভাই থাকে, আমরা মুক্তা ভাইয়ের নির্দেশে দানের শীষের কাজ করি। তার মানে যে আমরা মুক্তা ভাইয়ের হয়ে গেলাম তা কিন্তু না। কিন্তু যেহেতু উনি রানিং এই উপজেলার একজন সভাপতি, আমরা এই উপজেলায় কাজ করি, আমাদেরকে ভাই, আমরা উপজেলা ছাত্র দলে আছি, আমাদের তো একজনের একজন মানতে হবে। আপনার ইউনিয়নের রাজনীতি করেন, এই ইউনিয়নে মুক্তা ভাই আছেন সদস্য সেক্রেটারি, ওনাকে মেনেই তো আপনাদেরকে রাজনীতি করতে হবে নাকি? মুক্তা ভাইয়ের জায়গায় আজকে অন্য কেউ আসবে, তার নির্দেশে আপনাদেরকে কাজ করতে হবে। কিন্তু আমাদের প্রধান লক্ষ্যটা হবে কি? জনগণের সাথে মেশা। আমাদেরকে জনগণকে বিএনপির কর্মকাণ্ড গুলো জনগণের সামনে তুলে ধরা, তাহলে কিন্তু আমি মনে করি যে আগামী দিনে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়া
আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানকে এই লালমনিরহাট আজিজবাড়ি কালীগঞ্জের যে 2 কোটি আমরা ধানের শীষকে উপহার দিতে পারব। এটি কিন্তু আমাদের মুখ্য বিষয়। আর একটি পাশাপাশি বিষয়, ছোট মানুষ অথবা তার মধ্যে একটা মানে স্পৃহা কাজ করতেছে। দীর্ঘ 16-17 বছর আমরা যে মানুষগুলো দ্বারা লাঞ্ছিত হয়েছি, বঞ্চিত হয়েছি, ঘর ছাড়া হয়েছি, বাড়ি ছাড়া হয়েছি, সেই মানুষগুলো যখন এখনো আমাদেরকে নিয়ে সমালোচনা করে তখন কিন্তু সত্যিকার অর্থে গাছ শিউরে ওঠার মতো কথা। আমি দীর্ঘদিন বাড়িতে ঘুমাইতে পারিনি। আমার বাবা নেই, বাবা মারা গেছে 20 সালে, অথচ মাকে আমি একা রেখে আমি যে রাত কাটাই বিভিন্ন জায়গায়, দিনের বেলা যে একটু ঘুরে বেড়াবো তাও নাই। দিনই পুলিশ বিভিন্ন অত্যাচারে যে একটু খাবো, সেই খাওয়ার সময়টুকু তারা দেয়নি। কিন্তু তাই বলি কি আমরা মানুষ হিসেবে তাদেরকে কি অমানুষ হিসেবে গণ্য করবো? না। তারা যে শিক্ষা দিয়েছে আমরা সেই শিক্ষায় পথ চলবো না। যারা অন্যায় করেছে, অবিচার করেছে, জনগণের সম্পদ লুট করেছে, তাদের বিচার বাংলার মাটিতে আজও কালও 10 বছর পরে হলেও হবে। কিন্তু একটি দলে কি সবাই ভালো থাকে? 2-1টা দুশ্চরিত্রকারী থাকতেই পারে। যারা ভালো আছে, যারা জনগণের সাথে কোনো খারাপ আচরণ করে নাই আওয়ামী লীগের মধ্যেও, আমরা সেই লোকগুলোরও কাছে যাব। আমরা তাদেরকেও বলবো আসেন, আমরা আগামীর 71-এর মুক্তিযুদ্ধকে সামনে রেখে 24-এর ছাত্র জনতার গণ আন্দোলনের যে এইসব ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ পেয়েছি সেটাকে সামনে রেখে আমরা আগামী দিনে কিভাবে সাম্য ও মানবিক একটি সমাজ বিনির্মাণ করা যায় সেই দিকগুলো আমরা তুলে দেবো। কারোর সাথে আমরা মনোমালিন্যভাবে কিছু কথা বলবো না। আমি ছাত্র দলের পক্ষ থেকে এখানে যারা আছেন সবচাইতে ছোট মানুষ হিসেবে আপনাদেরকে করজোড়ে অনুরোধ করব যে অতীতের সকল ভুলভ্রান্তি ভুলে গিয়ে জনাব তারেক রহমান গত পরশুদিন একটি কথা বলেছেন যে আসেন এখনো সবাই কাঁধে কাঁধ মিলিয়ে একতাবদ্ধ হয়ে কিভাবে জনগণকে তার জনগণের যে অধিকারগুলো আছে, মৌলিক অধিকার থেকে শুরু করে ভোটাধিকার থেকে শুরু করে প্রত্যেকটি অধিকার আমরা যদি জনগণের ম্যান্ডেট নিয়ে আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় যাই, তা আমরা এই বিষয়গুলো জনগণকে আমরা ফিরিয়ে দেব। এটাই হোক আমাদের আগামী দিনের প্রত্যাশা, এটাই হোক আগামী দিনের আমাদের পথ চলার অগ্রযাত্রার মূল নিয়ামক। সেই সাথে আরেকটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব, সেটি হচ্ছে আমাদের উত্তরবঙ্গের লৌহ মানব, যাকে আমরা আমাদের রাজনৈতিক অভিভাবক হিসাবেই মানি, যাকে যে মানুষটিকে আমাদের যুগ্ম মহাসচিব শামসুজ্জামান দুদু সাহেব বলে গেছেন যে আমি এই লোকটির মধ্যে আমি মাওলানা ভাসানীর প্রতিচ্ছবি খুঁজে পাই, সেই ব্যক্তি, যে ব্যক্তি আলোকিত লালমনিরহাট গড়ার স্বপ্নদ্রষ্টা, যিনি আমাদের লালমনিরহাট জেলা বিএনপির সম্মানিত সংগ্রামী সভাপতি জনাব অধ্যক্ষ আসাদুল আহমেদ টুলু, এই মানুষটি, এই ব্যক্তিটি আমাদের অহংকার। তিনি আগামী 25 তারিখ দলগ্রাম হাই স্কুল মাঠে আসবেন। সেই হাই স্কুল মাঠের আমাদের আপনাদের হিন্দু সম্প্রদায়ের লোকদের সাথে উনি মত বিনিময় করবেন, একটি জনসভা করবেন। সেই জনসভা কিভাবে সাফল্যমণ্ডিত করা যায় সেই দিকটি মাথায় নিয়ে আমরা যেমন নিজেরা যাব, পাশাপাশি ভাই বলেছেন যে হিন্দু সম্প্রদায়ের লোকদেরকে আমাদের যে পাড়া প্রতিবেশী আছে আমরা তাদেরকে নিয়েও সেই প্রোগ্রামে উপস্থিত হব। একদিকে আমরা যেমন যাব, অন্যদিকে আমরা তাদেরকেও নিয়ে ওই প্রোগ্রামে অংশগ্রহণ করব, যাতে করে আমাদের এই প্রোগ্রামটি সাফল্যমণ্ডিত হয়। আমাদের রাজনৈতিক অভিভাবক অধ্যক্ষ আসাদুল আহমেদ মহোদয় তিনি যাতে লালমনিরহাট গিয়ে বিভিন্ন প্রোগ্রামে আমাদের এই প্রোগ্রামের কথা অকপটে স্বীকার করতে পারে, ভালো হয়েছে এই কথাটা যেন বলতে পারে, এই আশাবাদ ব্যক্ত করে আমি ছোট মানুষ হিসেবে আমার কথাবার্তা যদি ভুল ত্রুটি থেকে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর, খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ, গোড়ল ইউনিয়ন জিন্দাবাদ, মুক্তাবাই জিন্দাবাদ। ধন্যবাদ সকলকে।